ফের বঙ্গোপসাগরে ভারতের নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশের ইল্লিগাল জাহাজ এবং এক্ষেত্রে প্রায় 28 জন মৎস্যজীবীকে ভারত সরকার কিন্তু হেফাজতে নিয়েছে। শেষ 3 দিনে 107 জন, সংখ্যাটা বোঝার চেষ্টা করুন, 107 জন অবৈধ অনুপ্রবেশকারী এই মৎস্যজীবী এই মুহূর্তে ভারতের হেফাজতে। বারবার মৎস্যজীবীরা ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন এইখানে ঢুকে পড়া সত্ত্বেও কেন নিজেদেরকে রেস্ট্রিক্ট করছে না, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন ভারতের গোয়েন্দাদের। এবং তারা কিন্তু বাংলাদেশের এই ধরনের স্ট্র্যাটেজির সঙ্গে চায়নার একটা স্ট্র্যাটেজি যার নাম ফিশিং মিলিশিয়া, তার হুবহু মিল পেতে কিন্তু শুরু করে দিয়েছে, যা ভয়ানক বিপজ্জনক হতে পারে ভারতের জন্য। আজকে এই ভিডিওতে সহজ ভাষায় এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের বোঝাবো, যা চায়না সাউথ চায়না সিতে ধারাবাহিকভাবে করে ফিলিপিন্স কিংবা তাইওয়ান কিংবা একাধ ভিয়েতনামের মতো দেশের উপর চাপ সৃষ্টি করেছে এবং তারা সাকসেসফুলি তা করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই রকম চায়নার হুবহু ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি ভারতের বিপক্ষে অ্যাপ্লাই করছে, যা সরাসরি প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে গোয়েন্দাদের মনে। দেখুন, এই মুহূর্তে ভারতের এই যে মেরিটাইম জোন অফ ইন্ডিয়া এর যে অ্যাক্ট 1981-এর, তা কিন্তু অত্যন্ত স্পষ্ট। যদি আপনি এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ ভারতের মেরিডিয়ান বাউন্ডারি ক্রস করেন, তাহলে ভারত সরকার আপনাকে হেফাজতে নিতে পারে। মাঝে মধ্যেই নৌবাহিনী কি করে, এই যে ফিশারম্যানরা আমাদের দেশে ঢুকে যায়, যদি দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক ভালো থাকে তাহলে মনে করা হয় হয়তো ভুলে ঢুকে পড়েছে, কিন্তু প্রথমবার তাকে বলা হয় যদি আপনি ঢোকেন তখন তাকে বলা হয় ভুল, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি একই ভুল করেন তাহলে তাকে বলা হয় অন্যায়। কিন্তু আপনি এক্ষেত্রে তৃতীয়বার একই ভুল করলেন কালকে, ফলে ভুলও নয় অন্যায় নয়, এটা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র। তা গোয়েন্দারা কিন্তু কালকে অনুধাবন করেছেন, যখন তারা 28 জন বাংলাদেশিকে বঙ্গোপসাগরের এই মেরিডিয়ান জোনে অ্যারেস্ট করলেন এবং শেষ 3 দিনে 107 জন সংখ্যাটা, 3 দিন আগে ছিল 79, কালকে যদি 28 জন টোটাল করেন 107 জনের বেশি বাংলাদেশের অনুপ্রবেশকারী এই মুহূর্তে ভারতের হেফাজতে। এই যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL, তার কিন্তু রুল খুব স্পষ্ট। আপনি ভুল করে ঢুকে যেতে পারেন, তখন ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো হলে আপনাকে ফিরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু এক্ষেত্রে ভারত সরকার সরাসরি প্রশ্ন করছে যে আপনি বারবার একই জিনিস করছেন এবং আপনি 1 মাস অন্তর অন্তর করছেন তা নয়, আপনি শেষ 3 দিনে একই জিনিস করলেন ধারাবাহিকভাবে। ফলে আপনি ভারতের নেভিকে এঙ্গেজ করতে চাইছেন, নয় আপনার কোনো বড় ষড়যন্ত্র আছে, কারণ একই জিনিস বারবার রোজ আপনি করছেন এবং আপনি এক্সপেক্ট করছেন আপনাদের মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়া হবে, তা কিন্তু আপনি এক্সপেক্টও করতে পারেন না, কারণ এটি আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে না। যে তথ্য সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে নভেম্বরের 18 তারিখ প্রথমে 55 জনকে অ্যারেস্ট করা হয় এবং নভেম্বরের 20 তারিখ মানে কালকে মানে প্রায় 28 জনকে অ্যারেস্ট করা হয়। ফলে এই যে টোটাল যদি সংখ্যাটা দেখেন তাহলে 107 হয়ে যাচ্ছে। 55-র আগে আরো 24 জনকে অ্যারেস্ট করা হয়েছিল একদিন আগে। এইবার ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজিটা কি, কেন হঠাৎ করে গোয়েন্দারা এই ধরনের তৎপরতা দেখাতে শুরু করেছেন? প্রথমত, যে জায়গাটায় এই ঘটনাটি হচ্ছে সেটা অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। যখন বাংলাদেশের এই মানে এবিটি মানে আনসারুল্লাহ বাংলা টিম বুঝতে পারছে যে তাদের সীমান্ত থেকে ভারতকে নাশকতায় মুড়িয়ে ফেলার ছকটা আলটিমেটলি বাস্তবে পরিণত হবে না, তখন তারা জলপথটাকে ব্যবহার করতে পারে। এবং এই ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, এখানে এত বদ্বীপ আছে, এই বদ্বীপ কিন্তু সবসময় সিকিউরিটি দেওয়া সম্ভব হয় না, কিছুটা সীমান্তের মতোই সেন্সিবল প্লেস। এবং এই পার্টিকুলার জায়গাগুলোতেই এই বাংলাদেশের ট্রলারগুলো কিন্তু ঢুকে যাচ্ছে বারবার। এবং যেখানে তিন তিন মানে 3 দিনে 3টে যে জাহাজকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে একটি জাহাজকে এমন একটি জায়গায় পাওয়া গেছে যা আনএক্সপেক্টেড, ওখানে মাছ ধরতে কেউ যায় না। ওটা ভারতের এক্সক্লুসিভ ইকোনমি জোন, মানে ওই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ বলে নৌবাহিনী আরো তৎপরতা দেখায়। সেখান থেকে একটি ট্রলারকে হঠাৎ করে যখন গোয়েন্দারা ধরেন, নেভি ধরে এবং গোয়েন্দারা যখন জানেন, তখন নিঃসন্দেহে চায়নার এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির কথা তারা ভেবেছেন, যা চায়না ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার বিপক্ষে বারবার ব্যবহার করেছে। এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজিতে কি হয় দেখুন, এটি অত্যন্ত
পুরনো একটি স্ট্র্যাটেজি গোয়েন্দাদের, যা চায়না এতদিন বাদে ফিরিয়ে এনেছে। এই যে মৎস্যজীবীদের গ্রুপটা দেখছেন, এই স্ট্র্যাটেজিতে এর ভিতরে গোয়েন্দা দপ্তরের কিছু লোক ঢুকে থাকে, সকলে মৎস্যজীবী থাকে না। 2-3 জন মৎস্যজীবীর আড়ালে বাকি 10-12 জন ফেক মৎস্যজীবী সাজে। চায়না এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করেছে এবং এর ভিতরে ভারত যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে আইএসআই এর লোক থাকতে পারে, বাংলাদেশের সেনাবাহিনীর কর্মরত কোনো লোক থাকতে পারে, এবং এই পুরো বিষয়টার মধ্যে প্যারামিলিটারি ফোর্সেরও 1-2 জন ব্যক্তি থাকতে পারে ফর সিকিউরিটি রিজন। মনে রাখবেন, এই যে 107 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এরপর বাংলাদেশ সরকার চুপ। যারা সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ বলে হুমকি হুঁশিয়ারি দেয়, যারা কথায় কথায় অনুপ্রবেশকারী ইস্যু সম্পূর্ণ ডিনাই করে, যাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা অ্যাক্টিভলি ভারতের বিপক্ষে লাগাতার স্টেটমেন্ট দেয়, তারা হঠাৎ করে 107 জন মৎস্যজীবীকে আটক করার পরও কেন কোনো কথা বলছে না, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, এবং যারা বুদ্ধিমান খুব সহজেই বুঝতে পারবেন। পরবর্তীকালে এই গ্রুপের মধ্যে আইএসআই এর লোক, গোয়েন্দা দপ্তরের লোক, প্যারামিলিটারি ফোর্স, সেনাবাহিনীর সদস্যরা মিশে থাকেন। এদের মূল কাজটা থাকে যে আন্ডার ওয়াটার যে টেরিটরি আছে তাদের ম্যাপিংটাকে ছকে ফেলা। কারণ যে ম্যাপ আপনি বইয়ের পাতায় দেখেন, আপনি প্র্যাকটিক্যালি সেই ম্যাপের প্ল্যানিংটা যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে মুভ করা অত্যন্ত সহজ হয়ে যায়। চায়না কিন্তু ঠিক সেটাই করেছিল। পাশাপাশি কখন ইন্ডিয়ান কোস্ট গার্ড পেট্রোলিং করে, কখন ইন্ডিয়ান কোস্ট গার্ড কোন অঞ্চলে ডিপ্লয় থাকে, কখন ইন্ডিয়ান কোস্ট গার্ড কোন অঞ্চল থেকে পেট্রোলিং এর পাশাপাশি নজরদারি করে, সার্ভেলেন্স করে এবং অ্যাকশন মোডে ঝাঁপিয়ে পড়ে, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা কিন্তু চায়না করেছিল এবং বাংলাদেশ এখন হতে পারে সেই প্ল্যানিংটাকে ছকার চেষ্টা করছে। তার জন্য বারবার একই জায়গায় হিট করছে এবং বারবার তারা অবৈধ মৎস্যজীবীদের এই বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতবর্ষের সাইডে একদম সার্ভেলেন্সের জন্য পাঠাচ্ছে। 1-2 ট্রাক বা এই ট্রলার এইদিকে ঢুকে গেলেই কেষ্টি তারা খাচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য গ্যাপস ইন সার্ভেলেন্স, অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড যখন সার্ভেলেন্স করছে তখন যে গ্যাপগুলো আছে, কোন সময় সার্ভেলেন্স করা যাচ্ছে না কোস্টগার্ডের পক্ষ থেকে, এবং তারা কোন অঞ্চলে কোন সময় সার্ভেলেন্স করছে, অপোজিট অঞ্চলটা কি ফাঁকা থাকছে, এই যে গ্যাপ, এই গ্যাপগুলো ফাইন্ড আউট করার সেরা পদ্ধতি হলো ফিশিং মিলিশিয়া, যা এখন গোয়েন্দারা ভাবতে শুরু করেছেন। ফলে এই যে 107 জন অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বা মৎস্যজীবীদের পাঠিয়ে তারা দিয়েছে, এদের মধ্যে যদি 5 জনও এই গ্যাপগুলো ফাইন্ড আউট করতে পারে, তাহলে আমাদের ভারতের সিকিউরিটি ব্রিচ, এবং এই 5 জনও যদি একটা নির্দিষ্ট ডাটা তাদেরকে পৌঁছে দেয়, তাহলে আপনারা বুঝতে পারছেন কি করবে। একটা মুর্শিদাবাদ দিয়ে তারা দিল্লির বিস্ফোরক পাঠিয়ে দিচ্ছে, তারা দিল্লির বিস্ফোরক পাঠিয়ে দিয়ে একটি মিটিং এর পর মুর্শিদাবাদ দিয়ে একটা গ্যাপ খুঁজে পেয়েছে মুর্শিদাবাদে। এখন যদি এরা 5টা এরকম গ্যাপ খুঁজে পায়, তাহলে সেই উপকূলবর্তী জায়গা থেকে ঢোকার পুরনো স্ট্র্যাটেজি, যা 26/11 মুম্বাই অ্যাটাকে আমরা দেখেছিলাম, আজমাল কাসাবরা আরব সাগরের উপকূলবর্তী অঞ্চল থেকে ঢুকেছিল এবং উপকূল তুলনায় সেফ প্যাসেজ জঙ্গিদের, তা কিন্তু ওই সময় পাকিস্তান দেখিয়ে দিয়েছিল। এবং এই জন্য এখন কিন্তু ভারত উপকূলবর্তী অঞ্চলে সার্ভেলেন্স অনেক বাড়িয়েছে। আমি 2 দিন আগে এটি স্টোরি করেছিলাম যে উপকূলের আশেপাশে যে মাদ্রাসা আছে সেগুলোকে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। আর এরপরেই দেখুন বাংলাদেশে এই ধরনের অবৈধ মৎস্যজীবীদের তাণ্ডব। পরবর্তীকালে এখানে বলা হচ্ছে অবজার্ভ ডিফেন্স ইনস্টলেশন নিয়ার দ্য কোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই অবৈধ মৎস্যজীবীরা যখন সার্ভেলেন্স করছে বারবার, 107 জন, বুঝুন সংখ্যাটা ইম্পর্টেন্ট, 107 জন যখন বারবার এখানে ঘুরছে, তখন তারা মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার কোথায় কোথায় ডিপ্লয় করা আছে তার ম্যাপিং কিন্তু তারা করে নিয়ে চলে যাচ্ছে। অত্যন্ত পুরনো স্ট্র্যাটেজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। চায়না ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল এই ফিলিপিন্স, এই ইন্দোনেশিয়া, এই ভিয়েতনামের বিপক্ষে, এবং চায়না কিন্তু লাস্টে জিতেছিল। এবং আপনারা জানলে অবাক হবেন, সাউথ সি চায়নাতে এমন কিছু দ্বীপ ছিল যাদের কোনো মালিকানা ছিল না, কোনো মানুষজন থাকতো না। চায়না ওগুলোকে দখল করে নিয়েছে পরবর্তীকালে। এবার দখল করে ওই রাষ্ট্রের এত কাছে চায়না পৌঁছে গেছে যে এখন 24 ঘন্টা নজরদারি করছে। 19 সেপ্টেম্বর 2025 চায়নার একটি স্পাই শিপ শেষবারের মতো স্যাটেলাইট চিত্রেতে দেখা গেছিল ভারতের সামনে কমপ্লিটলি তারা সার্ভেলেন্স করছে।
এবং 19শে সেপ্টেম্বরের পরে ধারাবাহিকভাবে চায়নার ওয়াং ইং শিপ বারবার ভারতকে কিন্তু নজরদারির আওতায় নিয়ে আসে এবং এই শিপটি প্রথমে ইন্ডিয়ান ওশিয়ানে দাঁড় করানো থাকে, বে অফ বেঙ্গলের কাছে থাকে। যখন ভারত মিলিটারি এক্সারসাইজ করে তখন এটা ক্লোজলি মনিটর করে। অর্থাৎ চায়না কিন্তু ভারতকে কড়া নজরদারির আওতায় বিভিন্ন ক্ষেত্রে রেখেছে, সেটা বাস্তব। চায়না ভারতের সাথে সম্পর্ক এখন স্টেবল, তা সত্ত্বেও বারংবার এই সার্ভেলেন্স করার যে প্রবণতা চায়না লাদাখে দেখাচ্ছে, উত্তর পশ্চিমে দেখিয়েছে এই মিলিটারি বেস তৈরি করেছে, উত্তর পূর্বতে দেখিয়েছে, এখন ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির পিছনে চায়না নাকি, সেটাও তো সব থেকে বড় প্রশ্ন। দেখুন, এই অঞ্চলটাকে নিয়ে একটু আপনাদের জানতে হবে। এই অঞ্চলে একাধিক ক্ষেত্রে ফেক কারেন্সি মুভমেন্ট হয়, অর্থাৎ ফেক টাকা, এখানে টাকা ছাপানো হয়, টাকা ছাপিয়ে এই দেশ থেকে ওই দেশে পাঠানো হয়। গোল্ড স্মাগলিং এর একটা রাস্তা এই পার্টিকুলার জোনটা, ড্রাগ ট্রাফিকিং এখানে হয়। এমনকি এখানে এক্সট্রিমিস্ট নেটওয়ার্ক কিন্তু বর্তমানে এতটাই বেড়েছে যে ভারত কিন্তু কড়া নজরদারি এই অঞ্চলে রেখেছে। পাশাপাশি এই অঞ্চলে ভারত কিন্তু মানে নিজেদের যে সিকিউরিটি মেজারমেন্ট তা কিন্তু আগের থেকে কয়েক গুণ বাড়িয়েছে। দীঘা থেকে পারাদ্বীপ ভারত কিন্তু এই রোডটা কড়া সিকিউরিটিতে মোড়া ফেলার কথা ভেবেছে এবং করছে। পাশাপাশি এখানে কোস্ট গার্ডকে ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে, তথ্য বলছে। এমনকি ফ্রেজারগঞ্জ থেকে সাগর আইল্যান্ড এই অঞ্চলটাকে ভারত কিন্তু মুড়ে ফেলছে কোস্ট গার্ড দ্বারা। অর্থাৎ বাংলাদেশের এই অবৈধ অনুপ্রবেশকারী ভারতেরও কিন্তু একটা চোখ খুলে দিচ্ছে। তাই শেষ 3 দিনের ভারতের ডিপ্লয়মেন্টকে কিন্তু কেন্দ্র করে বোঝা যাচ্ছে, ফলে কোনো অবস্থাতেই বাংলাদেশের অবৈধ এই ফিশারম্যান কিংবা অনুপ্রবেশকারী কিংবা এক্সট্রিমিস্টরা ভারতে ঢোকার চেষ্টা করলেও তাদের জানা উচিত ভারত কিন্তু তাদের খেলাটা ধরে ফেলেছে। এ অনেক পুরনো খেলা বাংলাদেশ আবার ফিরিয়ে আনছে। হয়তো চায়না ব্যাকআপ দিচ্ছে, আইএসআই ব্যাকআপ দিচ্ছে এবং এক্সট্রিমিস্টরা তো এটা চাইছেই। ফলে আপনারা বুঝতেই পারছেন বিপদ কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বাড়ছে এবং ভারত কিন্তু কড়া প্রতিক্রিয়া জানানোর জন্য তৈরি, তা ভারতের পক্ষ থেকেও ঘোষণা করে দেওয়া হয়েছে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমাদের ভিডিও অনেকে দেখছেন কিন্তু চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করেন না, যদি সাবস্ক্রাইব করে দেন ভালো লাগবে, পরিবার বড় হবে, আমি ইন্সপায়ার্ড হব। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।